একেবারে অবারিত হয়ে গেলে যা করলাম তাই নিয়ম, সংসদে যা ইচ্ছা তাই করলাম, এবার বোধহয় সেটা হচ্ছে না। ফ্যামিলি কার্ড যে দেওয়া হবে সেখানে টাকার কথাও বলা হচ্ছে ২,০০০ থেকে ২,৫০০। আমি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীর বক্তব্য থেকে উঠেছি। এই সরকারের কাছে কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা, কতজনকে দেবেন তা এবং কত টাকা খরচ হবে ফ্যামিলি কার্ডে? তো ওর এইটা বুদ্ধিও নাই ছেলেটা, যাই হোক সরি, আমি তার প্রতি সম্মান রেখেই বলছি, আমি কাউকে অসম্মান করতে চাই না। যে যদি কেউ ভুল ভোট দিতে আসে ২ নম্বরই করে, ও তো বাবার নামটা মুখস্থ করে আসে। দৈব চয়নের ভিত্তিতে ৭০টি আসনে নির্বাচন পর্যবেক্ষণ করে অনিয়মের চিত্র দেখতে পেয়েছে টিআইবি। অর্থাৎ যে ৪০% আসনে অনিয়মের কথা বলা হচ্ছে সেগুলো মোট ৩০০ আসনের ৪০% নয়, বরং ৭০টি আসনের মধ্যে ৪০%। তাহলে টিআইবির রিপোর্ট যদি সত্য হয় তাহলে নির্বাচনটা কেমন সুষ্ঠু হলো? না, আমি এক কথাই বলি, দেখেন আমরা অনেক সময় যখন বলি অবাধ সুষ্ঠু, এই কথার সাথে শেষে কিন্তু আমাদের বলতে হয় গ্রহণযোগ্য। গ্রহণযোগ্যটা কেন বলি জানেন? আমি আমারটা বলি, আমরা কিন্তু অনেকদিন ধরে বলে, সেবার একটু এই জায়গায় চলে আসি যে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, একটা আমূল পরিবর্তন করে নির্বাচনের জায়গায় যাওয়া দরকার। আমরা কিন্তু সেটা পারি নাই। আচ্ছা, আমূল সংস্কার কাগজে কলম লিখলে কালকেই পারতাম, আমিও তো মনে করি না, কারণ সমাজটা শ্রেণীবিভক্ত রাখলে ওটা পারা যাবে না। তাহলে ন্যূনতম গ্রহণযোগ্য জায়গায় যেতে হবে। তাহলে এই যে নির্বাচনে দেখবেন সেই দিকে এসে আমরা কিন্তু বলার চেষ্টা করছি, আমি তো একাধিকবার বলেছি যে দেখেন এইখানে ভোট দেওয়ার একটা সুযোগ হলো, কিন্তু ভোটে দাঁড়ানোর অসমতা কিন্তু থেকে গেল। টাকা ছাড়া ভোটে দাঁড়ানো যায় না, সংস্কার আলোচনা করতে পারে নাই। তারপরে দাঁড়ানোর পরে এনিহাও জেতার জন্য আমরা শেষে বলছিলাম এখন তাহলে বুথ দখল টকল একটা থাকবে, ওইটাও যদি আপনি কিছুটা ঠেকাইতে পারেন, কিন্তু চলে আসবে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, ওই জায়গায় আপনি ম্যানিপুলেট পারবেন কিনা। কারণ আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার থাকলেও এখানে নানা মত পথের লোক ছিল, বিভিন্ন জায়গায় প্রিসাইডিং অফিসার অন্যরা যারা হয়েছে তারা কোন মতের লোক জানি, রিটার্নিং অফিসার জানি। আমরা বলেছিলাম ওইটাকে রদ করেন, সবটা হয়নি। যেমন ধরুন বোঝার জন্য বলি, আমি এটা নিয়ে অত কোশ্চেন করতে চাই না বলুন, আমি যখন ভোট দিতে গেলাম যে কেন্দ্রে, অবশ্যই ভোট দিয়েছি, আমি তো বলি 18 ভোট দিয়েছিলাম তো আমি, কিন্তু পরে জানলাম যে রাতে ভোট হয়েছে। সেজন্য আমি দেখলাম যে আমাকে বাদ দেন, আমি অন্যদেরটা আগে খেয়াল করলাম যে ছবিটা দেখে একটু ভালোভাবে মেলানোর থেকে না আমার এটা জিতছে, এবং অযাচিত হয়ে একজন জিজ্ঞেস করলে আপনার বাবার নাম কি, তো ওর এইটা বুদ্ধিও নাই ছেলেটা, যাই হোক সরি, আমি তার প্রতি সম্মান রেখেই বলছি, আমি কাউকে অসম্মান করতে চাই না। যে যদি কেউ ভুল ভোট দিতে আসে ২ নম্বরই করে, ও তো বাবার নামটা মুখস্থ করে আসে। তো এইখানে যে মিলানোর ছবি দেখে নিশ্চিত কি না দেখে করার, এইটা প্রথম একটা কিছু ব্যত্যয় হওয়াটাই স্বাভাবিক হয়েছে। এটা আমরা দেখছি ব্যালট নিয়ে আগের দিন থেকে সন্ধ্যায় যেটা শুরু হয়েছে। সুতরাং টিআইবির এটা তো যথাযথই। তাতে করে ওই যে বললাম, আমি আগেই বললাম যে এইটা নিয়ে নানা কথা আছে। আপনি এই যে এখানে শুনলেন না যে ২ জনের এইখানে টানাটানি, তারপরে অনেক ঘটনা বলি। সুতরাং অনিয়ম যে হয়নি তা বলা যাবে না, কিন্তু এত সবের পরে ওই যে ন্যূনতম গ্রহণযোগ্য জায়গাটা ধরেই আমরা আগাতে চাই, এবং এইটা যদি আমরা এখন সুনির্দিষ্ট করে ফেলতে পারি, এবং আমি বলবো এই সরকারকেই এবং সবাইকে বলবো, আমি সহ অন্যদেরকে, যে এখন থেকে আসেন একটা বড় কাজ করি, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজটা শুরু করি। ধন্যবাদ। তাহলেই দেখবেন আগামীতে আরো অনেক বেশি আমরা সংকট দূর করে যেতে পারবো। ধন্যবাদ জনাব মুস্তাফা কামাল। জি, ভাই একটু করে বলছিলেন যে, আমি বলছিলাম যে রুবিন ফারহানের কথা, যে ৩০% অনুপস্থিতিতে নির্বাচন হয়েছে, কিন্তু আমরা যা দেখেছি বিভিন্ন এলাকা ঘুরে, আপনি নিজের এলাকায়, আমি আমার এলাকায় দেখেছি আওয়ামী লীগ লোকেরা অনেকে ভোট দিয়েছেন, এবং সে অনেকে বলছেন যে বিএনপি আসার কারণে আওয়ামী লীগের প্রত্যাবর্তন শুরু হওয়ার সম্ভাবনা আছে। কবে নাগাদ প্রত্যাবর্তন হতে পারে বলে মনে হয় আওয়ামী লীগ? যারা এটা বলছেন তারা মন গড়া বলছেন না, বাস্তব দৃষ্টি বলছেন। তো আবার আওয়ামী লীগের প্রত্যাবর্তন শব্দটার সাথে আমি আপত্তি করি। আওয়ামী লীগ তো নাই হয়ে যায়নি, একদম চিহ্নিত কিছু লোক পালিয়েছেন। এরা মোটামুটি আপনি যে কাউকে, কার্যক্রম তো নাই, ভালো কার্যক্রম আছে, নির্বাচনেও ভালো কার্যক্রম ছিল। আর বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগকে হাসিল করার জন্য, আয়ত্তে নেয়ার জন্য বিএনপি এবং জামাতে ইসলাম প্রতিযোগিতা করেছে বিভিন্ন জায়গায়, কারণ ভোট তো দরকার। তো আপনি এটাকে ইতিবাচকভাবে নেন, যেখানে 17-18টা বছর ভোটে তো খুঁজতে হয়নি আপনার, কেউ ভোট দিল কি দিল না, কেউ কেন্দ্রে এলো কি এলো না, এটা ম্যাটার করেনি। এবার আমি ইতিবাচকভাবে দেখছি এই কারণে যে অনেক বছর পরে নির্বাচনে ওয়াদাও দিতে হয়েছে। গত 3টা নির্বাচনে কিন্তু প্রিন্স ভাই বোধহয় খেয়াল করেছেন, কোনো ওয়াদাও দিতে হয় নাই, ঠিক, যে আপনি ভোট না দিলেও চলবে। তো এই ছোট্ট ছোট্ট সূচকগুলো যদি আপনি নেন, তারপরে কবর থেকে এসে কেউ এবার ভোট দিয়েছে, আমাদের কাছে কিন্তু এই তথ্য এখনো নেই। পাহারায় ছিল, অর্থ হলো কবর থেকে আসতে পারেনি। তো গত 3টা বার আমরা দেখেছি পরবার বা কবর থেকে এসেছে, আবার ভোট দিয়ে কোন ফাঁকে চলেও গেছে। তো এবার ওই ধরনের লক্ষণ আসেনি। আবার
নির্বাচনে যে শতাংশের হিসাবটা আমরা বারবার বলছি, এটা দুইটা পার্ট, একটা হচ্ছে নির্বাচনে আর একটা হচ্ছে সংসদে। আমাদের এখনো যেই প্রথাগত অথবা বিদ্যমান ব্যবস্থা, প্রিন্স ভাই, সম্ভবত 1% ভোট পড়লেও ভোটটা বৈধ হয়ে যায়। হ্যাঁ, বাস্তবে তাই। বাস্তবে ওটা কোনো সংখ্যা উল্লেখ নাই। তাহলে এবার যেহেতু অন্তত একটু মাত্রাগতভাবে বেড়েছে, আবার টিআইবি যে তথ্যটা দিয়েছে, আমি মনে করব গণতান্ত্রিক ব্যবস্থাপনায় তারা একটা ভূমিকা রেখেছে, চাপ তৈরি করেছে। সেই কোথাও কোথাও জামাতে ইসলাম যে অভিযোগ করেছে, কোথাও কোথাও বিএনপিও কিন্তু কাছাকাছি অভিযোগ করেছে, যে অভিযোগের অন্তত একটা অভিযোগ বক্স তো খোলা হলো, আপনি অভিযোগ করতে পারছেন। আগে তো অভিযোগের পর্ব ছিল না। তারপরে আসেন সংসদের বিষয়ে। সংসদকে কার্যকর করতে গেলে বা অন্তত আলোচনা গরম রাখতে গেলে অনেক লোক লাগে না। আমি এখানে উদাহরণ হিসেবে 73-এর সংসদের কথা উল্লেখ করব। একা একজন সুরঞ্জিত সেনগুপ্ত গোটা সংসদকে কিন্তু কাঁপিয়ে দিয়েছেন। ওই আমলেও সরকারের নানান ত্রুটি বিচ্যুতি তিনি ধরেছেন। বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এবার সংসদে যারা গেছেন, জামাতে ইসলামের মধ্যে যারা গেছেন, শীর্ষ পর্যায়ের কয়েকজন তো দুর্দান্ত মেধাবী, সত্য তো। আবার এনসিপির থেকে যে 4-5-6 জন গেছেন, তারা কথা বলে অভ্যস্ত, বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ধরে অভ্যস্ত। আর সেটা প্রয়োজনও সংসদীয় রাজনীতিতে, আপনাকে ছায়ার মতো লেগে থাকা, যেটাকে আমরা সুন্দর করে শেডো গভর্নমেন্ট বলি বা ছায়া সরকার বলি, প্রয়োজন আছে সেটার। অভিযুক্ত করাও উচিত, কারণ চাপে রাখার প্রশ্নে অভিযুক্ত করা কিন্তু অন্যতম একটা টনিক। আবার সেই ক্ষেত্রে যারা সরকারে থাকে তারা সতর্ক থাকে। একেবারে অবারিত হয়ে গেলে যা করলাম তাই নিয়ম, সংসদে যা ইচ্ছা তাই করলাম, এবার বোধহয় সেটা হচ্ছে না, কারণ প্রথম দিনের নমুনায় আমরা সেটা দেখতে পেয়েছি। তো এই অভিযাত্রা যদি অব্যাহত থাকে, যার কথা আনলেন একজন ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনিও সংসদকে প্রাণবন্ত করার প্রশ্নে, উত্তপ্ত রাখার প্রশ্নে একাই অনেক, তার সাথে নিশ্চয়ই তিনি আরো সহযোগী পাবেন। সেটাকেও আমরা নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে দেখতে পারি। আর রাজপথের যেটা, সেটা উত্তপ্ত থাকবেই। যেমন আমার সামনে যেহেতু প্রিন্স ভাই আসেন, এই জন্য বলতে হয়, বাংলাদেশে এখনো মানুষের কষ্টের কথা, বিশেষ করে শ্রমজীবীদের কষ্টের কথা ওরা বলতে আগে পল্টন মোড়েই আসে। সিপিবি নেতাদের কাছে ওরা মনের কথা বলে, অন্তত অভিযোগটা দেয়। তারা হয়তো রাজনৈতিকভাবে ভোটের রাজনীতিতে বা সংসদের রাজনীতিতে তারা ধরেন ফেল করেছেন বলা চলে, ঠিক, কিন্তু কষ্টের কথাটা তাদের কাছে আগে এসে বলে। তারা আবার এগুলো নিয়মিত বলে। আমরা তো আজকে ডিউটি ফ্রি গাড়ির কথা বিএনপি বা জামাতে ইসলাম বলছি, তারা অনেক আগ থেকে বলছেন, এবং অনেক আগ থেকে তারা আরেকটা কথা বলছিলেন, যেটা গত কয়েকদিন আবার উচ্চারণ হচ্ছে না, আশা করি আবারও হবে, যে এমপি মহোদয়রা তারা আইন নিয়ে থাকবেন, শুধু তারা আইন নিয়ে থাকবেন। তাদের নামে তো এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তারা গম নিয়ে থাকবেন না, আশা করি তারা রড সিমেন্ট নিয়ে থাকবেন না। নিশ্চয়ই এই আলোচনা আবার আসবে। নির্বাচনের আগে কয়েকদিন এই আলোচনাটা একটু গরম হয়েছিল, আমরা আশা করেছিলাম যে এবার এটা নিয়ে কথা হবে, কিন্তু না, খেয়াল করলাম যে ওই পুরনো বন্দোবস্ত, কে রাস্তা করে দিবেন, কে ব্রিজ করে দিবেন, এসব আলাপটা বেশি হয়ে গেছে। আবার নির্বাচনের টাকার বিষয়টা প্রিন্স ভাই গত কয়েক বছরের তুলনায় এবার বোধ বৈধতা বেশি পেয়েছে। প্রকাশ্যে টাকা দেয়া, বিকাশে টাকা দেয়া, দান দেন আর অনুদান দেন আর ভিক্ষা দেন প্রকাশ্যে, সেটারও নিশ্চয়ই আলোচনায় আসবে, যে টাকাকে কেন প্রাসঙ্গিক করা হচ্ছে নির্বাচনে এত বেশি করে। ধন্যবাদ অসংখ্য রহিন হোসেন প্রিন্স। একটি কথা বলে আমরা হয়তো শেষ প্রশ্ন এটি, বিগত প্রতিটি সরকার আমলে আমরা দেখেছি অর্থনীতিতে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, যদিও বারবার ডক্টর ইউনূস সেই কথাই বলেছেন, এবং সে এবার নতুন করে অর্থমন্ত্রী হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন এভাবে, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে, পরিবেশে অর্থনীতি নষ্ট হয় এমন কোনো প্রকল্প বর্তমান সরকারের আমলে নেওয়া হবে না। কার্ড যে দেওয়া হবে সেখানে টাকার কথাও বলা হচ্ছে 2000 থেকে 2500। আমি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীর বক্তব্য থেকে উঠেছি। এই সরকারের কাছে কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা, কতজনকে দেবেন তা এবং কত টাকা খরচ হবে ফ্যামিলি কার্ডে? কৃষি কার্ড এটা তো পূর্ব নির্ধারিত, মানে পূর্ব ঘোষিত আপনার পরিকল্পনা এবং ওয়াদা। কৃষি কার্ড না ফ্যামিলি কার্ড? ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডও ফ্যামিলি কার্ড। তো এটা আপনার প্রথমে বলা হচ্ছিল 4 কোটি পরিবারকে দিবে। আসলে 4 কোটি একসাথে তো দেওয়া যাবে না। সরকার এই সমস্ত প্রকল্পগুলো সাধারণত বাস্তবায়ন হয় প্রথমে একটা ছোট অংশের মধ্যে এটা পরীক্ষামূলকভাবে চালানো হয়, তারপরে এটার ত্রুটি সুবিধা অসুবিধাগুলো আইডেন্টিফাই হয়, দেন এটা লার্জ স্কেলে বাস্তবায়িত হয়। তো এবং এই সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে রমজান শুরু হয়েছে। রমজান শুরু হওয়ার মধ্যে দিয়ে রমজানে দ্বারা আপনার ধরেন যে জিনিসপত্রের দাম, হ্যাঁ, আপনি যতই চেষ্টা করেন না কেন সবসময় এটা দেখা যায় যে কোনো না কোনো ব্যবসায়ী এটাকে এই রমজানটাকে পুঁজি করে আপনার বাড়তি মুনাফার চেষ্টা করে। তো সেদিক থেকে সরকারকে আসলে হিমশিম খাইতে হচ্ছে। সরকারকে শুরুতেই
এটা আপনার কঠোর হস্তে আপনার কিভাবে দমন করবে আমি জানি না। যে বাজারের সিন্ডিকেট যেটা আমরা সবসময় দেখি, সবসময় শুনি, এইটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন যে জিনিসপত্রের দাম, কাঁচা সবজি, লেবুর দাম, হ্যাঁ, এগুলো নিয়ে অসন্তোষ আছে মানুষের। সেই অসন্তোষ দ্রুত দূর করতে হবে। করার জন্য এখন এটা তো ওভারনাইট দূর করতে পারবে না, এই জন্য সরকার হয়তো বিকল্প লাইনগুলো অ্যাক্টিভেট করার চেষ্টা করছে। তারই অংশ হিসাবে তার ওয়াদা মাফিক দ্রুত ফ্যামিলি কার্ড অন্তত কিছু অংশ, অন্তত প্রথমে ধারণা করা হচ্ছে 1,10,000, হ্যাঁ, ফ্যামিলি কার্ড যদি পৌঁছানো যায়। এখন এটা শুরু হবে প্রান্তিক পর্যায়ে। শুরুর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে সম্ভবত যারা বিধবা ফ্যামিলি, নারীদের মধ্যে যারা বিধবা, তারা সবচেয়ে বেশি ভালনারেবল প্রান্তিক এলাকায়, তাদেরকে, এবং তারপরে ক্রমান্বয়ে আপনার দরিদ্র, তার অতি দরিদ্র, তারপরে দরিদ্র, তারপরে নিম্ন মধ্য, এইভাবে আর কি। মানে এটা শুরু হবে প্রান্তিক থেকে উপরের দিকে আর কি। তো সেটা সম্ভবত আপনার প্রথমত টার্গেট করা হবে 10 লাখ পরিবারকে যেন পৌঁছানো যায়। তারপরে আপনি যেটা বললেন যে এখানে এই প্রোটিন সমৃদ্ধ খাদ্য দ্রুত পৌঁছানোর জন্য আপনার এটা তো অলরেডি সুলভ মূল্যে পৌঁছানোর জন্য এটা এনটিএমসি যেটা টিএমসি যেটা আছে আমাদের, সেটাকে অ্যাক্টিভেট করা। সেইখানে এটা সবসময় কাজ করতো, কিন্তু এটাকে হয়তো আরেকটু দ্রুত গতিতে অ্যাক্টিভেট করতে হবে রমজান উপলক্ষে। এবং এটা করলে যেটা হবে, এটাতে যদি দলীয় নেতাকর্মীর, এটা চ্যালেঞ্জ কি, জিনিসগুলো ভালো, শুনতে ভালো, কিন্তু এগুলো চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হলো নেতাকর্মীরা তাদের পরিচিত লোকদেরকে এগুলো পাওয়ানোর ক্ষেত্রে ভূমিকা পালন করে সবসময়। সেইটা ব্রেক করতে হবে বিএনপিকে। ব্রেক করে এটা নেতাকর্মী না, জনগণকে পাওয়ানোর ক্ষেত্রে ভূমিকাটা নিতে হবে। সেক্ষেত্রে মূল চ্যালেঞ্জটা আমি মনে করি এই জায়গায় আমি মনে করি কেউ কার্ড নিয়ে ব্যবসা শুরু করেছে এরকম খবর। হ্যাঁ, এগুলো হবে বাংলাদেশে, এগুলো তো কমন। ফলে এগুলো সেটাকে দমন করবার জন্য আসলে কি, সেগুলো দমন করার জন্য সেক্ষেত্রে সরকার এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল, হ্যাঁ, তাদের ভূমিকার মধ্যে পার্থক্যটা করতে পারতে হবে। এইটা বিএনপির সরকার না, এটা জনগণের ভোটার দিকে। বিএনপি নেতাকর্মীদের ভোটে খালি সরকার নির্বাচিত হয়নি, সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিছে, বিভিন্ন মত পথের মানুষ ধানের শীষে ভোট দিছে। হ্যাঁ, সেখানে আওয়ামী লীগের লোক আছে, অন্যান্য দলের লোক আছে, হ্যাঁ, ইভেন যারা জামাতকে ভোট দিবে মনে করছিল, তার একটা অংশ শেষ পর্যন্ত জামাতকে না দিয়ে বিএনপিকে দিয়েছে। যে কারণে তো এরকম আপনার বিপুল বিজয় সম্ভব হয়েছে। তো ফলে এটা শুধুমাত্র যদি বিএনপির নেতাকর্মীরা মনে করে এটা বিএনপির একটা সরকার, হ্যাঁ, বিএনপির বিজয়, নো, এই বিজয়টা বিএনপির বিজয় ডেফিনেটলি দলগতভাবে, কিন্তু সরকারটা যখন হয়ে যায় সেটা জনগণের সরকার হয়। এবং এটা উনি কিন্তু বলেছেন যে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেন নাই, সবার এই সরকারের উপর সমান অধিকার। তো সেইটা তো কাজে নিশ্চিত হবে। ফলে এই দুইটা যে প্রকল্প, এই দুইটা আমি মনে করি যে প্রথম পরীক্ষা, যে এটা আসলেই জনগণের যে সরকার, ভোট যারা দিয়েছে তাদের। খাদ্যটা তো গত বছরও ছিল, এটা দুধ ডিম মাংসের বিষয়টা আমরা দেখেছি ফ্রিজে করে বিক্রি হচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ফ্যামিলি কার্ড, খরচের একটা বিষয়, খরচের বিষয়। কিন্তু এটাও ধরেন আপনার এটা হিসাব করা আছে। কারণ আপনার ধরেন যে আপনি যদি এই মন্ত্রণালয়গুলোর বাজেট দেখেন, সেই বাজেটের থেকে এইখানে যেভাবে বাস্তবায়ন করা হচ্ছে, তার জন্য খুব বেশি বাজেট ঘাটতির ব্যাপার নাই আপনার টোটাল। কারণ এটা তো প্রথমে কোটি কোটি করছেন না আপনি, হ্যাঁ, আপনি প্রথমে ছোট স্কেলে করার মধ্যে দিয়ে এটা যাচ্ছেন। আর এখন ইমিডিয়েট যেটা হচ্ছে, ইমিডিয়েট আসলে যেহেতু রমজান, ফলে যত দ্রুত সম্ভব প্রান্তিক এবং ভালনারেবল মানুষকে যেইভাবে খুশি, যেইভাবে সম্ভব, হ্যাঁ, আপনার পাশে দাঁড়ানোটাই হলো মূল লক্ষ্য। ধন্যবাদ আপনাকে অসংখ্য। বিএনপির এমপিরা আবার একটা নতুন একটা ঘোষণা দিয়েছেন, এবার তারা এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট নেবেন না। রাজনীতির একটা নতুন ধারা তৈরি হলো কিনা? ধন্যবাদ। এটি আমাদের রাজনীতিতে ইতিবাচক যে ঘটনাগুলো তার একটা। আমরা আশা করব, এর আগে জামায়াত ঘোষণা দিয়েছিল, তারা ঘোষণা দিয়েছে, আমরা আশা করব যেটি আইন করে নিষিদ্ধ করা, মানে এটা আইন করে নিষিদ্ধ করা দরকার। যেহেতু পলিটিশিয়ানরা, এমপিরা একমত হচ্ছেন এবং এটি বলছেন, তাহলে আমাদের সংবিধানে যে সুবিধাটা তাদেরকে দেওয়া হয়েছে, এটি নিষিদ্ধ করে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। কারণ একজন আইন প্রণেতাকে ঢাকায় বাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব জনগণের না, এবং যে প্রক্রিয়া এখানে তাদেরকে তারাও তো আবার মানে যদি বলে অর্থের দিক থেকে তো তারা তো বেশ স্বাবলম্বী। এবং আপনি দেখছেন গতকালকেও টিআইবি বলছে যারা বেশিরভাগই 79% হচ্ছে কোটিপতি এবং ঋণখেলাপি আছে, ইত্যাদি ইত্যাদি আছে। অর্থাৎ তারা 62% হচ্ছে বিএনপির, প্রত্যেকেই আর্থিকভাবে খুবই স্বয়ংসম্পূর্ণ। সুতরাং তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে এই সাপোর্টটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিএনপি যে সিদ্ধান্তটি নিয়েছে, জামাতের আগে সিদ্ধান্ত নিয়েছে, আমি অনুরোধ করব সরকারি দল এবং বিরোধী দল যেহেতু সিদ্ধান্তটা নিয়েছে,
তারা উভয় পক্ষ এটিকে যেহেতু রাজি। আইনগতভাবেই এটিকে যদি এগিয়ে নেয় তাহলে তার একটা ইতিবাচক ফলাফল পড়বে এবং এটি নিশ্চয়ই কেউ বাধা দিবে না।